কেউ আসবে না। তাহলে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান হবে এটা এখন আমরা প্রমাণ করব। কত মিটার উচ্চতায়? আমরা ভূমিতে 60 মিটার উচ্চতায় 50 কেজি ভরে একটা বস্তু রেখেছি। যেহেতু বস্তুটি স্থির অবস্থায় আছে, তার বস্তুটির মধ্যে শুধু বিভব শক্তি আছে, গতি শক্তি নেই। বস্তুটা যখন নিচের দিয়ে পরন্ত বস্তু নেয়, মুক্তভাবে পরন্ত বস্তু নেয়, নিচের দিকে ফেলা হবে, তখন তার বিভব শক্তি কমবে, গতি শক্তি বাড়বে। কোন এক সময় বিভব শক্তি গতি শক্তি সমান হবে। কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান হবে সেই উচ্চতাটা আমাদের বের করতে বলছে। বর্তমানে 60 মিটার উচ্চতায় বস্তুটি আছে। এটা আলোচনা করার জন্য আমরা গত দিন যে শক্তির সংরক্ষণশীলতা সূত্র প্রতিপাদন গুলো পড়েছিলাম সেটার সাহায্য নিতে হবে। দুভাবে এটা প্রমাণ করা যায়, দুটা জিনিসে আমরা শেখাবো। ধরলাম এই উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান, এই উচ্চতায় আমরা জানি না এই উচ্চতা এইচ এর মানটা কত। আমরা ধরি এই উচ্চতায় এই উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান। বিভব শক্তি ইকুয়াল গতি শক্তি। এই উচ্চতায় মানে এই উচ্চতা কত মিটার সেটা আমরা এখন বের করার চেষ্টা করব। এই উচ্চতায় বস্তুটি এই খাতে নিচে পড়ছে, এইটুকু কত আমরা বের করা যাবে। এটা এই পুরাটাই 60, এটাও আমাদের জানা আছে। এই উচ্চতায় বস্তুটি যখন আসবে তখন তার বিভব শক্তি গতি শক্তি দুটাই থাকবে। বিভব শক্তি কত থাকে সেটা বের করি। এই উচ্চতায় বিভব শক্তি ইপি ইকুয়াল mgh। আমাদের বিভব শক্তি নির্ণয় সূত্র ইপি ইকুয়াল mgh। m এর মান 50 কেজি, g এর মান 9.8, h তো আমরা জানি না। এইভাবে রেখে দিলাম। এই উচ্চতায় বিভব শক্তি, এই উচ্চতায় গতি শক্তি, এই উচ্চতায় গতি শক্তি ইকুয়াল হাফ mv স্কয়ার। এটা গতি শক্তি নির্ণয় সূত্র, আমরা গত দিন এটা পড়িয়েছিলাম, আমরা প্রমাণ করেছিলাম কিভাবে আসে। হাফ m এর মান 50 কেজি, v স্কয়ার মান বস্তুটা এইখান থেকে নিচে পড়ছে, বোঝার চেষ্টা করতে হবে। তখন এই উচ্চতা আসছে, তখন তার অবশ্যই একটা বেগ প্রাপ্ত হবে, কারণ তার আদি বেগ ছিল 0। তারপরে নিচে পড়তে পড়তে বেগ বাড়বে, অভিকর্ষ ত্বরণের কারণে তার বেগ বাড়বে। নিশ্চয়ই এই উচ্চতায় যখন এইখানে বস্তুটা আসবে, ঠিক এই জায়গাটা এই উচ্চতায়, তখন তার একটা বেগ হবে। সেই বেগটা কত আমরা জানি না, সেই বেগটা আমরা বের করব। বের করে এখানে বসিয়ে দেবো। আমরা বেগটা কিভাবে বের করব আমরা সাইড নোট দেখাচ্ছি। v স্কয়ার ইকুয়াল e স্কয়ার প্লাস 2g। এই সূত্রটা আমরা গতদিন তোমাদের বলছিলাম। v স্কয়ার ইকুয়াল e স্কয়ার বাই 2g তারপরে দেব কি h। h বলতে এইখান থেকে এইটুকু যতটুকু সে আসছে, তাহলে এইটার দূরত্ব আমার জানা নাই। আমরা বলতে পারবো এটা দূরত্ব কত। পুরো দূরত্বটা যদি 60 মিটার হয় আর এইটা যদি h হয়, তাহলে এইটুকু হবে 60 মাইনাস h। তাহলে v স্কয়ার ইকুয়াল e স্কয়ার প্লাস 2g 60 মাইনাস h। 60 মাইনাস h, একটু লেখাটা ছোট, বোঝার চেষ্টা করতে হবে। v স্কয়ার আদি বেগ 0, কারণ মুক্তভাবে পলন্ত বস্তুর আদি বেগ 0, প্লাস 2 ইনটু g 9.8 ইনটু 60 মাইনাস h। 60 মাইনাস h, তাই v স্কয়ারের মান আমরা পেয়ে গেলাম 2 ইনটু 9.8 আর 60 মাইনাস h। এটা আমাদের v স্কয়ারের মান।
এই ভি স্কয়ার মানটা আমরা এই জায়গায় বসাবো, ভি স্কয়ারের জায়গায় ভি স্কয়ার মান বসাই দেই। এখানে বসাই দেই 2 ইনটু 9.8 ইনটু কি 60 মাইনাস এস। আমাদের জায়গা নাই, এই কারণে আমরা একটু মুছে ফেলি, এইটুকু ভি স্কয়ার মানটা আমরা মুছে ফেললাম। এই 60 মাইনাস এস, এটা আমরা ভি স্কয়ার মান, এইটুকু আছে ভি স্কয়ার মান, আমরা বসিয়ে দিলাম। এখন আমাদের এই 2 কেটে দেওয়া যায়, থাকে 50 ইনটু 9.8 60 মাইনাস এস। এটা আছে গতিশক্তি আর এটা আছে বিভব শক্তি। কত উচ্চতার গতিশক্তি? এই উচ্চতায়। আমরা বলছি এই উচ্চতার বিভব শক্তি গতিশক্তি সমান, তাহলে ইপি ইকুয়াল ইকে, ইপি ইকুয়াল ইকে। ইপি তো এটা 50 ইনটু 9.8 ইনটু এক্স, ইকে 50 ইনটু 9.8 ইনটু 60 মাইনাস এক্স। উভয় দিক থেকে 50 9.8 50 9.8 বাদ দিয়ে দাও, তাহলে এখানে তাহলে h ইকুয়াল 60 মাইনাস x। h টা এই পাশে নিয়ে আসি, তো নিয়ে আসলে প্লাস h হয়ে যাবে, তাহলে 2h ইকুয়াল 60, h ইকুয়াল 60 ভাগ 2 30 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 মিটার উচ্চতায় বিভব শক্তি আর গতি শক্তি সমান হয়েছে। উচ্চতা আমরা পেয়ে গেলাম, টোটাল উচ্চতা হলো 60 মিটার আর 30 মিটার হলো বিভব শক্তি গতি শক্তি সমান। তাহলে তোমাদের মনে রাখতে হবে, একটা বস্তু যত উচ্চতা থেকে পড়ুক না কেন, ঠিক মাঝামাঝি অর্ধেক উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান হয়, এটা মনে রাখতে হবে। যে ছিল 60 মিটার, 30 মিটারে বিভব শক্তি গতি শক্তি সমান। যদি হয়তো উচ্চতা 100 মিটার, তাহলে 50 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান হতো। অর্থাৎ যে কোনো পরন্ত বস্তু যত উচ্চতা থেকে পড়ুক না কেন, ঠিক মাঝখানে এসে তার বিভব শক্তি গতি শক্তি সমান হয়। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এই জিনিসটা আরেকটা নিয়মে শেখানো যায়, সেটা আমরা শেখাচ্ছি। এইটা তোমরা, এইটাই ভালো আমার কাছে মনে হয়। আরেকটা নিয়ম আছে যেটা বইয়ে ফলো করছে, সেটা আমরা শেখাই। এটা মুছে ফেললাম। বইয়ে যে বিষয়টা ফলো করছে, বলা হয়েছে ধরে এই উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান। এখন বইয়ে ফলো করছে যে বস্তুটা যখন এখানে ছিল তখন স্থির অবস্থায় ছিল, তখন মোট শক্তি কত ছিল? তাহলে আদি অবস্থায় দেখা যত উচ্চতায়, মানে 60 মিটার উচ্চতায় মোট শক্তি, 60 মিটার উচ্চতায় মোট শক্তি, উচ্চতায় মোট শক্তি কত ছিল? ই ইকুয়াল ইপি প্লাস ই। এটা দ্বিতীয় নিয়ম। যেহেতু 60 মিটার উচ্চতায় তার গতিশক্তি নাই, তাহলে ইকে শূন্য, ইপি আছে, ইপি ইকুয়াল এমজিএইচ শূন্য। এম হচ্ছে কত? 50 কেজি, জি 9.8, উচ্চতা 60। গুণ করলে পাবো আমরা তার টোটাল শক্তি এখানে কত আছে। আমরা গুণ করে ফেলি। তাহলে গুণফলটা বলো। তাহলে বলতে পারে না কত গুণফল? নাইন পয়েন্ট এইট, জির মান অভিজ্ঞ সস্তরণ জি 9.8, 29,400 জন। তাহলে 60 মিটার উচ্চতায় মোট শক্তি এটা। আমরা গতদিন শিখেছিলাম যে এখানে যে মোট শক্তি, বস্তুটা যত নিচেই নামুক না কেন, যেখানেই থাকুক না কেন, মোট শক্তি এটাই থাকবে। আর মোট শক্তি কিন্তু ধ্বংস বা সৃষ্টি হবে না। তাই এই যে উচ্চতা, এখানেও মোট শক্তি এটাই আছে, কিছু বিভব শক্তি আছে, কিছু গতি শক্তি আছে, এই আর কি ব্যাপারটা। এইখানে মোট শক্তি একই আছে। তাহলে এই জায়গাটাও 29,400 আছে, এই তখন বস্তুটা এই জায়গাটা নামবে, তখনও তার মোট শক্তি 29,400। তাহলে এই উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান,
অর্থাৎ ইপি ইকুয়াল কে এই উচ্চতায়, এখানে মোট শক্তি তো এটাই, তাহলে আমরা লিখি এই উচ্চতায়, আর একটু নিচে লিখি এই উচ্চতায় মোট শক্তি ই ইকুয়াল ইপি প্লাস ইকে। আর এখানে ইপি কে দুটাই আছে, আর এখানে কিন্তু 60 মিটার উচ্চতা ইপি ছিল, ইকে ছিল না, ইকে শূন্য দিয়েছিলাম, কিন্তু এখানে ইপি ইকে দুটাই আছে। তাহলে মোট শক্তি তো আমরা জানি 29,400, এখানে 29,400 বসিয়ে দিলাম, কারণ মোট শক্তি তো সব জায়গায় একই, মোট শক্তির কোনো পরিবর্তন হবে না, এটা তো আমরা গতদিন পড়িয়েছি। মোট শক্তির কোনো পরিবর্তন হবে না, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে। তাহলে এই উচ্চতায় মোট শক্তি ওইটাই থাকবে, 29,400 থাকবে। তাহলে আমরা এখানে 29,400 বসিয়ে দিলাম। ইপি সূত্র বসালে ইপি, এখানে ইপি কত, এমজিএস, আর ইকে কত বলা হয়েছে, বিভব শক্তি গতি শক্তি সমান, ইকে এই উচ্চতা ইকে আর ইপি সমান, আমরা বলেই দিছি এই উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান, এটা আমরা আগে বলে দিছি ইপি আর ইকে সমান। তাহলে ইকে এর জায়গায় আমরা ইপি বসাই দিতে পারি, কারণ আমরা তো বলেই দিছি ইকে আর ইপি সমান। তাহলে ইকে এর জায়গায় আমরা ইপি বসাই দিই, দুটো যেহেতু সমান, তাহলে এখানে এমজিএস বসাই দিলাম, এটাও তো ইপি, ইপি ইকুয়াল এমজিএস। 29,400 2 এমজিএস। এখান থেকে এইচটা আমরা বের করব, 29,400 2, এম এর মান 50 কেজি, জি এর মান 9.8 ইন্টু এইচ। এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এইচ বের করব। তাহলে ক্যালকুলেশন করে তাহলে এইচ কত দেখো, এই 29,400 কে 2 দিয়ে ভাগ দাও, 50 দিয়ে ভাগ দাও, 9.8 দিয়ে ভাগ দাও, ভাগ দিয়ে এইচ এর মানটা বলো। আসে। তাহলে আমরা দেখতে পেলাম আগের যে সিস্টেমটা ছিল সেটা আর এটা আরেকটা সিস্টেম, দুটো সিস্টেমের মধ্যে কোনটা ভালো মনে হলো, এইটা কিন্তু বইয়ে করে দেওয়া আছে। আমাকে সাদিয়া তুমি বলো যে দুইটা ওয়েতে আমরা শিখাইলাম, তোমাকে কোন সিস্টেমটা ভালো মনে হলো, সাদিয়া বলে দাও। হ্যাঁ, ও নাই নাকি, কেউ ওকে একটু আগে আবার কই গেল, আছে তো সাদিয়া, এটা আছে। কোনো কথা বলবে না, বুঝতে পারছি। হ্যাঁ বলো, হ্যাঁ কোনটা ডিসকানেক্ট হয়েছে, নেটের প্রবলেম হচ্ছে হয়তো বা। তাহলে তুমি দুইটা নিয়ম আমরা শিখাইলাম, কোন নিয়মটা তোমার পছন্দ হলো? দুইটা নিয়মে আমরা শেখাইলাম, কোন নিয়মটা তোমার ভালো মনে হইলো? নেটের সমস্যা মনে হলো। যাই হোক, এটা আমাদের হয়ে গেল। এই অঙ্কটায় তোমরা এখন করবা, কি করবা সেটা আমরা বলতেছি পরের প্রশ্ন। কত উচ্চতায়, একই অঙ্ক, ডাটা একই, অঙ্ক শুধু একটু চেঞ্জ। কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, এই অঙ্কটা করবা। আমিও করে দিচ্ছি, দুটা রূপ নিয়মেই করতে হবে তোমাকে। কত উচ্চতায় বিভব শক্তি
গতিশক্তির দ্বিগুণ। বস্তুটা 60 মিটার উচ্চতায় আছে, 50 কেজি ওজনের বস্তু। বস্তুটা নিচের দিয়ে পড়া শুরু হবে, বিভব শক্তি কমবে, গতিশক্তি বাড়বে। কোন এক জায়গায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে, কোন এক জায়গায়। সেই কত উচ্চতায় সেটা হবে সেটা আমাদের বের করতে হবে। আমরা দুটা নিয়মে এই ব্যাপারটা করব। ধরি এই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ, গতিশক্তি দ্বিগুণ। এই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ। তা এই উচ্চতাটা ধরে এইটা এই উচ্চতা, এই উচ্চতা এই জায়গাটায় যখন বস্তুটা নামে তখন বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হয়। তো এই উচ্চতায় বিভব শক্তি কত বের করে ফেলি। এই উচ্চতায় বিভব শক্তি ইপি ইকুয়াল এমজিএস। এম তো 50 কেজি, জি 9.8, উচ্চতা এইচ আমরা জানি না, আমরা বের করব। এই উচ্চতায় গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, হাফ এম 60 কেজি না এম 50 কেজি। ভি স্কয়ার মান নাই, ভি স্কয়ার মান আমাদের বের করতে হবে। এখানে আমরা ভি স্কয়ার মানটা বের করি। ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh, ইউ তো শূন্য, ইউ প্লাস 2gh, তা 2 ইনটু 9.8 ইনটু, ও এখানে এইচ টা আবার হবে না, এই এইচ না, এইখানে যতটুকু নামছে, এটা আমি ভুলে এইচ লিখছি। এইখানে এই বস্তুটা এই দিক থেকে যতটুকু কতটুকু নামলো সেটাই তো, কারণ তার আদি অবস্থানে বেগ শূন্য ছিল, নিচের দিকে নামতেছে, বেগ বাড়তেছে, এইখানে এসে কত বেগ হবে। এইটা যদি এইচ হয় তাহলে এইটুকু হবে 60 মানে এইচ, এখানে 60 মানে এইচ হবে, এখানেও 60 মানে এইচ, এখানেও 60 মাইনাস এইচ। তাহলে ভি স্কয়ার মানটা আমরা পেয়ে গেলাম 2 ইনটু 9.8 ইনটু 60 মাইনাস এইচ। এখন এই 2 আমরা কেটে দিলাম, 50 ইনটু 9.8 ইনটু 60 মাইনাস এইচ। এখন আমরা বিভব শক্তি, এই বিভব শক্তি ইপি গতিশক্তির দ্বিগুণ, তাহলে সত্য মতে বা প্রশ্ন মতে বিভব শক্তি ইপিটা এই গতিশক্তির দ্বিগুণ। এরকম লিখবো, ইপির মান বসাই দেবো 50 ইনটু 9.8 ইনটু এইচ, ইকের মান বসাই দেবো 50 ইনটু 9.8 ইনটু 60 মাইনাস এইচ, বসিয়ে দিলাম 50 9.8, 50 9.8 কেটে দিলাম, থাকলো কি, এইখানে থাকলো এইচ, আর এইখানে থাকলো 2 60 মাইনাস এইচ। এইখান থেকে ক্যালকুলেশন করে এইচ এর মান বের করতে হবে। 60 দুনে 120 আর 2 এইচ। একদম আমাকে ক্যালকুলেশন করে এইচ এর মানটা বলো। তাওহীদ বলো 40। আচ্ছা, তাহলে আমাদের 40 মিটার এসে গেছে। তাহলে 40 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, এই একটা সিস্টেম, এটা সিস্টেম। আর আরেকটা সিস্টেম আছে, দুটাই আমরা পড়াই দিব। তাহলে আমরা পেয়ে গেলাম 40 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। এই 40 মিটার উচ্চতায়, এটা ছিল 60 মিটার, 40 এই বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। এখন আমরা দ্বিতীয় যে নিয়মটা, সেই দ্বিতীয় নিয়ম অনুসারে করি, যেটা বইয়ে করে দেওয়া আছে। দ্বিতীয় নিয়মটা বলা আছে এরকম, এটা মুছে ফেললাম।
দ্বিতীয় নিয়মটায় বলা আছে যে ধরি এই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ লেখার পর লিখতে হবে যে এখানে যে বস্তুটা যখন ছিল তখন তার মোট শক্তি কত, সেই মোট শক্তি বের করতে হবে। যখন বস্তুটা নিচে নামবে এখানে আসবে তখন মোট শক্তি ওইটাই থাকবে, মোট শক্তি তার চেঞ্জ হচ্ছে না, শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে মোট শক্তি একই থাকবে। তাহলে মোট শক্তি অর্থাৎ 60 মিটার উচ্চতায় মোট শক্তি, 60 মিটার উচ্চতায় মোট শক্তি E ইকুয়াল ইপি প্লাস ইকে, ইপি ইকুয়াল এমজিএস আর ইকে হচ্ছে 0, কারণ 60 মিটার উচ্চতা, এখানে তো তার গতিশক্তি নাই। এম কত, এম হচ্ছে 50 কেজি, জি কত 9.8 আর উচ্চতা 60 মিটার। এই তিনটা গুণ করলে আমরা মোট শক্তি পেয়ে যাব। একজন গুণ করো, 29,400 জন, তাহলে মোট শক্তি তার 29,400 জন। এখন এই উচ্চতায় মোট শক্তি তো ওটাই থাকবে, কিন্তু এই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দুটাই আছে। তাহলে এই উচ্চতায় মোট শক্তি E ইকুয়াল ইপি প্লাস ইকে। এই উচ্চতায় মোট শক্তিতে একটা ওইটাই থাকবে 29,400, কারণ শক্তির তো আর রূপ চেঞ্জ হবে না, শক্তি একই থাকে, শুধু রূপ চেঞ্জ হয়। এখন ইপি আর ইকে এই উচ্চতায় আমরা বলে দিছি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তার একটু রাফ করে দেখাই, ইপিটা হচ্ছে ইকে এর দ্বিগুণ, এরকম ইপিটা ইকে এর দ্বিগুণ। তাহলে ইকে সমান কি, ইকে সমান ইপি বাই 2। এটা তোমরা সাইড নোটে এখানে লিখে দিবা, ইকে সমান ইপি বাই 2। তাহলে এখানে আমরা মান বসাই ইপি ইপির মতোই রাখবো, ইকে এর জায়গায় লিখবো ইপি বাই 2। এটা বুঝতে হবে তোমাদের যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে গতিশক্তি ইকে ইকুয়াল ইপি বাই 2, মান বসিয়ে দিলাম। মোট শক্তিতে একই আছে 29,400। এখানে ক্যালকুলেশন করলে হয় 3 ইপি, 2 ইপি আর 3 ইপি, 3 বাই 2 ইপি, 29,400, 3 বাই 2 ইপি ইকুয়াল এমজিএস, এমজিএস এই উচ্চতা। এখন আমরা এখানে এম এর মান বসাবো, জি এর মান বসাবো, বসার পরে এইচ এর মান বের করবো, সেটা আমরা এই গ্যাপটুকুতে করতেছি। 29,400 3 বাই 2 ইন্টু এম এর মান হচ্ছে 50 কেজি, জি এর মান 9.8, আমরা উচ্চতা বের করব। এইখানে ক্যালকুলেশন করে তোমাদের এইচ একজন বলো, 29,400 কে 2 দিয়ে গুণ করো, তারপরে 3 দিয়ে ভাগ দাও, 50 দিয়ে ভাগ দাও, 9.8 কি যন্ত্রণা, 9.8 দিয়ে ভাগ দাও, ভাগ দিয়ে দেখো এইচ এর মান কত আসে, 40 এসেছে। তাহলে আমরা দেখলাম দুটো নিয়ম আমরা শিখলাম, সেই দুটো নিয়মের মধ্যে যেটা তোমাদের পছন্দ হয় বা ভালো মনে হয়, সহজ মনে হয়, সেটাই করতে হবে, কিন্তু দুটাই তোমার জানা থাকতে হবে। কারণ এক এক সময় এক এক জায়গায় এক এক ভাবে এই প্রয়োগগুলো আমাদের কাজে লাগে। বইয়ে এইটার উপর ভিত্তি করে এই জিনিসটা এখন যেটা করালাম, এইটার আবার গুরুত্ব আছে বিভিন্ন অঙ্কে, অন্যরকম কিছু অঙ্ক আছে, যেগুলো আমরা অঙ্ক করালে তোমরা বুঝতে পারবা। এই হচ্ছে ব্যাপারগুলো, আমরা দুটো নিয়মে শিখাইলাম। এখন আমি একটা করতে, এখন একটা বলো, থ্রি বাই টু কিভাবে আসলো, লসাগু করো, দুই লসাগু, এই যে এইভাবে লসাগু করছো না ছোটবেলায়, ইপি প্লাস ইপি বাই 2 লসাগু 2, 2 ইপি প্লাস ইপি, তার হলো 3 ইপি বাই 2, 3 বাই 2 ইপি। অথবা এমনিও চিন্তা করতে পারে একটা ইপি আর এখানে অর্ধেক ইপি, 1 ইপি আর অর্ধেক, 1/2 মানে অর্ধেক ইপি, 1 ইপি আর অর্ধেক ইপি মিলে 1.5 ইপি হয়, 1.5 মানে 1 আর অর্ধেক, এই যে 3 বাই 2 মানে 1 আর অর্ধেক, এইভাবে চিন্তা করতে পারো। আবার এরকম লসাগু করেও বুঝতে পারো, 3 বাই 2 ইপি হয় এটা। তাহলে এটা হলো, আমি এখন তোমাদের একটা করতে দেব, এই
অঙ্ক এই ডাটা নিয়েই করো, এটাই আমরা আজকে প্র্যাকটিস করাচ্ছি। এই ডাটা নিয়ে তোমরা করবা, আর যেটা নিয়ম তোমাদের সুবিধা মনে হয় সেটাই করলেই হবে। দুটা রুলসে আমরা শেখাইলাম। প্রশ্ন হচ্ছে কত উচ্চতায় বিভব শক্তি, কত উচ্চতায় বিভব শক্তি, কত উচ্চতায় গতিশক্তি, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, দ্বিগুণ। হ্যাঁ, এটা করো, তথ্য এটাই, কিন্তু আমরা শুধু এই প্রশ্নটা চেঞ্জ করে দিচ্ছি। কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। আমরা এই উচ্চতাটা দেখি সবার আগে কে বলতে পারে। দীপু এতক্ষণ পরে অ্যাডমিট হচ্ছে, কারণটা কি? ওকে বোঝে না নাকি? আর হ্যাঁ দীপু, দীপু ও বুঝতেছেন, অ্যাডমিট এখন হয়নি নাকি? দীপু এত দেরিতে কেন? এখনো অ্যাডমিটই হয়নি দীপু। 12টার দিকে আসতেছে অ্যাডমিট হওয়ার জন্য। নেট কানেকশন দুর্বল মনে হয় সম্ভবত। বেশ আসছে, আসুক বেশ। এই যে দীপু কানেক্ট হতে পারতেছে না, ওখানে নেট কানেকশনের প্রবলেম হয়তো। দীপু কানেক্ট হতে পারছে না। আচ্ছা 20 এসেছে, তাহলে 20 মিটার উচ্চতায় তাহিদ আছে না? কত এসেছে? হ্যাঁ পারো। যাই হোক, 20 আসে, তাহিদ বলুক। এখানে পিয়াল আছে, পিয়াল কি করলো, পিয়াল বুঝতেছে কিনা? দীপু কানেক্ট হতে পারে। 40 মিনিট হলে আবার কানেক্ট করতে হবে। 40 মিনিট হবে আর কিছুক্ষণ পরে, আর কয়েক সেকেন্ড পরে 40 মিনিট হয়ে যাবে। তাহলে বলো কত আসে? কোনটা নিয়মে করেছো, প্রথমটা না দ্বিতীয়টা? আচ্ছা, দ্বিতীয়টা নিয়মে কে করেছে? কেউ করে নাই। যাই হোক, আমাদের দুটা নিয়মে জানা থাকতে হবে, এটাই সবচেয়ে মূল কথা আর কি। দুটা নিয়মে জানা থাকতে হবে। ওকে, আমরা পরের টপিকসে চলে যাই। আমরা এখন যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে স্প্রিং, স্প্রিং এর শক্তি। স্প্রিং এর শক্তি আমরা এখানে অল্প স্বল্প পড়াবো, বই অল্পই আছে, কিন্তু এটা আবার সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় আছে, সেখানে আমরা আবার পড়াবো স্প্রিং এর শক্তি। সপ্তম অধ্যায়ে তরঙ্গের সাথে স্প্রিং জড়িত, স্প্রিং এর স্পন্দন আছে, কম্পন আছে, তরঙ্গ হয়। তা ওখানেও স্প্রিং এর শক্তি আলোচিত হয়েছে, এখানেও হয়েছে। এখানে আমরা স্প্রিং এর শক্তি সম্বন্ধে একটু আলোচনা করব। স্প্রিং এর শক্তি, তোমরা সবাই স্প্রিং দেখেছো, হাত দিয়ে নেড়ে হয়তো বা দেখেছো। এখন তো স্প্রিং, এই একটা স্প্রিং আমরা ছবি আঁকতেছি, এই একটা স্প্রিং এর ছবি। এটা একটা স্প্রিং।
এটা দৈর্ঘ্য দিলাম x1 মিটার। এই স্প্রিংটাকে একটা বস্তু দিয়ে টেনে, বস্তু ভর টেনে বসাই দিলাম বস্তুটাকে, তারপর স্প্রিংটা প্রসারিত হয়ে গেল। এখন দৈর্ঘ্য হলো x। মিউট করো। তাহলে স্প্রিংটা এখন দৈর্ঘ্য হলো x2, যেহেতু একটা বস্তু দিয়ে টেনে রেখে দিয়েছি। এই হচ্ছে অবস্থা। তাহলে বস্তুর স্প্রিং আদি দৈর্ঘ্য ছিল x1, একটা বস্তু m ভরে বস্তু দিয়েছি, m ভরে বস্তু স্প্রিংটাকে টেনে একটু বড় করে রেখে দিয়েছে। যদি স্প্রিং এর শক্তি এর চেয়ে বেশি হয় তো m ভরে বস্তুটা টাইমে আবার স্প্রিংটা এখানে চলে আসবে। তার মানে স্প্রিং এই বস্তুটাকে এই দিকে টানার চেষ্টা করবে। তোমরা জানো স্প্রিং স্থিতিস্থাপক, টেনে ছেড়ে দিলে সে আগের অবস্থায় ফিরে যেতে চাবে। তার মানে স্প্রিং এর একটা শক্তি আছে, সেই শক্তির কারণে সে m ভরে বস্তুটাকে টানবে। আর যদি m ভরে বস্তু বেশি ওজন হয়, বল বেশি হয়, স্প্রিং এর শক্তি কম হয়, তো স্প্রিংটা প্রসারিত অবস্থায় থেকে যাবে। ব্যাপারটা এরকম ঘটে। সেটা নির্ভর করবে স্প্রিং এর স্ট্রেংথ, স্প্রিং ধ্রুবক এর কেমন শক্তিশালী। এক এক স্প্রিং এক এক রকম শক্তিশালী। স্প্রিং দিয়ে বড় বড় যন্ত্র তৈরি করা হয়। স্প্রিং এর সাথে একটা কথা বলতেছিলাম, একটা স্প্রিং এর আদি দৈর্ঘ্য x1, একটা বস্তু যার ওজন আছে m ভর, তার ওজন আছে, বস্তুটা ভর দিয়ে টেনে বস্তুটাকে রাখা হলো, তখন স্প্রিং একটু দৈর্ঘ্য প্রসারিত হয়ে গেল, দৈর্ঘ্য হলো x2। তো কতটুকু দৈর্ঘ্য প্রসারিত হলো সেটা হচ্ছে x2 মাইনাস x1 ইকুয়াল x ধরে নিলাম। যতটুকু দৈর্ঘ্য প্রসারিত হয়েছে সেটা x। এই x প্রসারণটা এই m ভরের বস্তুর যে বল ওজন, সে ওজনের কারণে সেই x প্রসারণটা হয়েছে। যদি স্প্রিং এর শক্তি বস্তুর ওজনের চেয়ে বেশি হয় তো বস্তুকে টেনে আবার নিয়ে আসবে কাছে। তার মানে স্প্রিং একটা শক্তি বা বল প্রয়োগ করতেছে। এই বস্তু যেদিকে বল প্রয়োগ করবে স্প্রিং তার বিপরীত দিকে। বস্তু চাবে স্প্রিংটাকে প্রসারিত করতে, আর স্প্রিং চাবে স্প্রিংটাকে সংকুচিত করতে, আগের অবস্থায় ফিরিয়ে আনতে। তা দুজনকার বল হচ্ছে বিপরীতমুখী। বস্তু চায় স্প্রিংটাকে প্রসারিত করতে বল প্রয়োগ করে, আর সমপরিমাণ বা তার চেয়ে বেশি বল দিয়ে স্প্রিং চায় আবার আগের অবস্থায় ফিরে আসতে, সংকুচিত করতে। যে প্রসারণটা হচ্ছে এক্স, এই এক্স মিটার প্রসারণটা, এটা এই বস্তুটা যে বল প্রয়োগ করবে তার উপর প্রসারণটা নির্ভরশীল, অর্থাৎ এফ সমানুপাতিক এক্স। বইয়ে এফ সমানুপাতিক মাইনাস এক্স থাকতে পারে। মাইনাস দিয়ে বোঝানো হয়েছে দিক, অর্থাৎ এই বস্তু যেদিকে প্রসারণ করতেছে স্প্রিং তার বিপরীত দিকে টানতেছে। এই বিপরীত দিকে টানার কারণে এটা এক্স তার মাইনাস দেওয়া হয়েছে, কারণ স্প্রিং তো তার বিপরীত মুখে বল প্রয়োগ করতেছে, তাই মাইনাস এক্স। তাহলে বস্তুর বলের চেয়ে বেশি বল হলে স্প্রিং বস্তুকে টেনে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবে, তাই এখানে মাইনাস এক্স দেওয়া হয়েছে। আমরা মাইনাসটা দিচ্ছি না আপাতত। এফ সমানুপাতিক এক্স, অর্থাৎ প্রসারণটা বল এটা পরস্পরের সমানুপাতিক। বল বেশি প্রসারণ বেশি, বল কম প্রসারণ কম। আবার অন্যদিকে চিন্তা করতে পারো, স্প্রিং এ বল যত বেশি হবে এক্সটা ততই প্রসারণটা ততই বস্তুকে টাইনে নিয়ে আসবে, বল কম হবে কম টাইনে নিয়ে আসবে। তার মানে এই এক্সটা আর বল এই দুটো পরস্পরের সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠিয়ে দেই, বল এফ ইকুয়াল কে এক্স। এটা স্প্রিং এর বল নির্ণয় সূত্র, এফ ইকুয়াল কে এক্স। এফ স্প্রিং এর বল, কে স্প্রিং ধ্রুবক, এক্স স্প্রিংটা যতখানি প্রসারিত হয়েছিল। এই এফটা আবার এই বস্তুর বল, বস্তুর ওজনের কারণে সেই বল সৃষ্টি হয়েছে। সেই বলের বিপরীতমুখী বল প্রয়োগ কাজ করতেছে স্প্রিং, অর্থাৎ এই বস্তু যেদিকে বল ক্রিয়া করতেছে স্প্রিং তার বিপরীত দিকে। এই বলটা মূলত বস্তুর এই বল, তার উল্টা দিকে বল প্রয়োগ করতেছে স্প্রিং। তাহলে এফ ইকুয়াল কে এক্স।
কে বলা হয়েছে স্প্রিং ধ্রুবক, কে হলো স্প্রিং ধ্রুবক। এক এক স্প্রিং এর কে এক এক রকম, তবে একটা স্প্রিং এর কে একই। ভর ছোট দাও বড় দাও, এম এর মান ছোট বড় যাই করার কোনো স্প্রিং যদি একটাই হয় সেক্ষেত্রে কে এর মান একই ধ্রুবক। আর এক এক স্প্রিং এর কে আবার এক এক রকম। কোন স্প্রিং আছে কে কম, কোন স্প্রিং এর কে এতই বেশি যে একটা গাড়িকে সে উঁচু করে উঠাইতে পারে, এরকম ব্যাপারটা আর কি। কে আছে স্প্রিং ধ্রুবক। কে এর একক কি, আমরা কে এর একক এই সূত্র থেকে বের করতে পারি। বলের একক নিউটন, আর এক্স তো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার। তাহলে কে ইকুয়াল আসতেছে এফ বাই এক্স। এফ তো নিউটন আর এক্স হচ্ছে মিটার, তাহলে নিউটন পার মিটার। এটা হচ্ছে কার একক, স্প্রিং ধ্রুবকের একক। মনে রাখতে হবে নিউটন পার মিটার, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক। নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবকের একক। স্প্রিং ধ্রুবকের মাত্রা কত, মাত্রাটা একটু বের করার চেষ্টা করি। তাহলে স্প্রিং ধ্রুবকের এককটা মুছে ফেললাম, এখন আমরা মাত্রা বের করার চেষ্টা করি। আচ্ছা এখানে মাত্রা বের করি। বলের মাত্রা তোমরা এর আগের অধ্যায়গুলোতে পড়ে আসছো। বলের মাত্রা আছে এম এল T⁻², এটা বলের মাত্রা। এক্স তো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাহলে এল কেটে গেল। তাহলে স্প্রিং ধ্রুবকের মাত্রা এম T⁻², এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মাত্রা। তাহলে আমরা স্প্রিং ধ্রুবকের মাত্রা জানলাম, স্প্রিং ধ্রুবকের একক জানলাম। এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের এই সূত্রের অঙ্ক আছে। স্প্রিং যদি ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের মান বেশি হয়, স্প্রিং কে বল যদি বেশি হয়, এই বস্তুটিকে নিজের থেকে টানে নিয়ে আসবে। তার মানে একটা বস্তুর যদি স্মরণ ঘটাইতে পারে তাহলে কাজ সম্পাদিত হয়, শক্তি সম্পাদিত হয়। স্প্রিং এর শক্তি বা কাজ নির্ণয় করা হয় এই সূত্রের সাহায্যে, ভি ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার। এই সূত্রের সাহায্যে স্প্রিং এর কাজ নির্ণয় করা হয়। এখানে ভিটা হচ্ছে কাজ, বেগ না, ভিটা কাজ বা শক্তি। মনে রাখতে হবে বইয়ে এটাই, ভি হচ্ছে কাজ বা শক্তি। ইচ্ছা করলে এখানে ডাব্লিউ ব্যবহার করতে পারবো, ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার, কারণ ডাব্লিউ তো ওয়ার্ক বোঝায়। ভি না দিয়ে আমরা ডব্লিউ ইউজ করতে পারি, ডব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার, অর্থাৎ এটা স্প্রিং এর কাজ নির্ণয় সূত্র বা শক্তি নির্ণয় সূত্র। তাহলে আমরা স্প্রিং এর দুটো সূত্র জানলাম, এফ ইকুয়াল কে এক্স অর্থাৎ বল সরণের সমানুপাতিক, সেখান থেকে কে এক্স আসছে, কে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের মাত্রা আমরা জেনেছি, স্প্রিং ধ্রুবকের একক জেনেছি। তারপর আমরা বললাম যে স্প্রিং যে বস্তুটাকে টেনে নিয়ে আসবে, তারপরে বল প্রয়োগ বলে বস্তুটি সরণ করবে, ফলে স্প্রিং এর দ্বারা কাজ সম্পাদিত হবে। কাজ নির্ণয় সূত্র ডব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার, এটা কাজ নির্ণয় সূত্র বা শক্তি নির্ণয় সূত্র। ডব্লিউ কাজ বা শক্তি, হাফ ধ্রুবক, কে যে স্প্রিং ব্যবহার করা আছে সেই স্প্রিং ধ্রুবকের মান দেওয়া থাকবে, এক্স হচ্ছে স্প্রিং এর সরণ, যতটুকু প্রসারিত হয়েছে বা যতটুকু সংকুচিত হয়েছে সেই এক্স, এটা প্রসারণ হতে পারে সংকোচন হতে পারে। এই সূত্রের সাথে কাজ নির্ণয় করা হবে, এই সূত্রের সাথে বল নির্ণয় করা হবে। এই দুটো সূত্র অ্যাডজাস্ট কম্বাইন করে অনেক সময় আমাদের অঙ্ক এসেছে যে এখানে কে দেওয়া নাই, এখান থেকে কে বের করে এখানে কে বসাইতে হয়েছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা দুটো সূত্র আমাদের ভালো করে জানা থাকতে হবে। স্প্রিং এর ব্যাপারটা আমাদের হয়ে গেল। দীপু তুমি জয়েন হতে পেরেছো? দীপু, দীপু তুমি এতক্ষণ আসো কেন? তুমি সময় যথাসময়ে তাই না, আবার জয়েন হচ্ছে, বের হয়ে যাচ্ছ, সুইটে যাচ্ছ, কোনো ক্লাসেই তুমি আজকে পাইলা না। নেটের সমস্যা মনে হয়, বুঝছো, কোনো ক্লাসেই তো পাইলা না। আচ্ছা, এখন আমরা দেবো ক্ষমতা, ক্ষমতা আর কর্মদক্ষতা, এই দুটো টপিকস, আরো কিছু ছোটখাটো টপিকস আছে, তাহলে আমরা চলে যাই ক্ষমতা।
ক্ষমতাকে পাওয়ার পি দিয়ে প্রকাশ করা হয়েছে। ক্ষমতা পাওয়ার কোন ব্যক্তি বা বস্তু কর্তৃক একক সময়ের কৃত কাজ, একক সময় যে কাজ সম্পাদন করে, একক সময়ে কৃত কাজকে বলা হয় ক্ষমতা। একক সময় সে কতটুকু কাজ করতেছে তাকেই বলা হয় ক্ষমতা। একটা 5 তলা বিল্ডিং এ আমি দৌড় দিয়ে উঠলাম, যত সময় লাগলো, আর ইয়াং ছেলে যারা আরো যাদের শক্তি বেশি তারও কম সময়ের মধ্যে উঠে যাবে, তার মানে তার ক্ষমতা বেশি। এটা নির্ভর করবে তুমি একক সময় কতটুকু কাজ করতে পারো। একক সময় যে বেশি কাজ করে তার ক্ষমতা বেশি, একক সময় যে কম কাজ করে তার ক্ষমতা কম। তা একক সময়ের কাজকে বলা হয় ক্ষমতা, 1 সেকেন্ডের কৃত কাজকে বলা হয় ক্ষমতা, 1 মিনিটের কৃত কাজকে বলা হয় ক্ষমতা। এক এক জায়গায় এক এক ভাবে হিসাব করা হয়। আমরা বইয়ে হিসাব করবো 1 সেকেন্ডের কৃত কাজ, 1 সেকেন্ডের কৃত কাজকে বলা হয় ক্ষমতা। তাহলে ক্ষমতা আমরা সূত্র এখন এস্টাবলিশ করে ফেলি যে টি সময়ে টি সেকেন্ডে কোন বস্তু বা কোন ব্যক্তি কর্তৃক সম্পাদিত কাজ হলো ডব্লিউ। তাই একক সেকেন্ডে কোন বস্তু বা ব্যক্তি কর্তৃক সম্পাদিত কাজ হবে ডব্লিউ বাই টি, ঐকিক নিয়ম অনুসারে। একক সময় কৃত কাজে হচ্ছে ক্ষমতা, ক্ষমতাকে টি দিয়ে প্রকাশ করলে পি ইকুয়াল ডব্লিউ বাই টি, অর্থাৎ ক্ষমতা পি ইকুয়াল ডব্লিউ বাই টি। এখন আমরা ক্ষমতার এককটা বোঝার চেষ্টা করি। কাজের একক জুল, এটা আমরা জানি। সময়ের একক সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড হচ্ছে ক্ষমতার একক। এই জুল পার সেকেন্ডকে বলা হয়েছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড বা ওয়াট। ব্যাপারটা মনে রাখতে হবে, জুল পার সেকেন্ড বা ওয়াট হচ্ছে ক্ষমতার একক। তাহলে আমরা ক্ষমতার একক জানলাম। এর ক্ষমতার মাত্রা যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে কাজের মাত্রা উপরে বসাই দিতে হবে। কাজের মাত্রা কি? কাজের মাত্রা ডব্লিউ ইকুয়াল এফ এস, এম এল 3/2, এটা হচ্ছে এফ এর মাত্রা, এস এস এর মাত্রা এল, এফ এটা হচ্ছে কাজের মাত্রা। তাকে সময় দিয়ে ভাগ দিতে হবে, সময়ের মাত্রা বড় হতে টি। এইখান থেকে ক্যালকুলেশন করলে ক্ষমতার মাত্রা পাবো এম এল স্কয়ার 3/3। এই হচ্ছে ক্ষমতার মাত্রা। তাহলে একক পেলাম জুল পার সেকেন্ড বা ওয়াট। এটা আবার ডব্লিউ ওয়াট ভাবে না, ওয়াট। ওয়াট ডব্লিউ তে ওয়াট, ক্ষমতার একক ওয়াট। ওয়াট ওয়াট কিলোওয়াট মেগাওয়াট এরকম আছে। তা ক্ষমতার একক ওয়াট। আর কি পেলাম? ক্ষমতার মাত্রাও পাইলাম। ক্ষমতার একক, ক্ষমতার মাত্রা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের জানতে হবে 1 ওয়াট কাকে বলে। কোন বস্তু বা ব্যক্তি কর্তৃক 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ সম্পাদিত হয়, 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পাদিত হয়, তাহলে যে ক্ষমতা পাওয়া যাবে তাকেই বলা হয় 1 ওয়াট। কাজ 1 জুল, সময় 1 সেকেন্ড, 1 ভাগ দিলে 1 ওয়াট। তাহলে ক্ষমতার 1 ওয়াট। 1 ওয়াট কাকে বলে? কোন বস্তু বা ব্যক্তি কর্তৃক 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পাদিত হলে যে ক্ষমতা পাওয়া যাবে তাকেই বলা হবে 1 ওয়াট। 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পাদিত হলে যে ক্ষমতা পাওয়া যাবে তাকেই বলা হবে 1 ওয়াট। তাই ক্ষমতার একক ওয়াট, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। ক্ষমতার আরেকটা একক আছে, এটা প্রচলিত একক বা বাণিজ্যিক একক। ক্ষমতা আরেকটি একক আছে, এটা হচ্ছে প্রচলিত একক বা বাণিজ্যিক একক। একে বলা হয় হর্স পাওয়ার বা অশ্ব ঘোড়া। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন মোটর যদি কিনতে চাই, পানি তোলার মোটর, এগুলো হর্স পাওয়ার বলা হয়। এক ঘোড়া, 2 ঘোড়া, হর্স পাওয়ার। হর্স পাওয়ার হচ্ছে এইচপি দিয়ে প্রকাশ করা হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইকুয়াল 746 ওয়াট। এটা হচ্ছে বাণিজ্যিক একক হর্স পাওয়ার। তাহলে ক্ষমতার আমরা একক পেলাম জুল পার সেকেন্ড, ওয়াট, আবার পেলাম হর্স পাওয়ার 746 ওয়াট সমান 1 হর্স পাওয়ার। এটা খুব বেশি করে মনে রাখতে হবে, আমাদের অঙ্কে প্রচুর আসে। 746 ওয়াট সমান 1 হর্স পাওয়ার। তবে ওয়াটের বড় ভাই আছে কিলোওয়াট, মেগাওয়াট, এগুলো তো আছেই। কিলোওয়াট 1000 ওয়াট 1 কিলোওয়াট, 10 টু দি পাওয়ার 6 ওয়াট সমান 1 মেগাওয়াট, এগুলো তো আছেই। কিন্তু আমাদের যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রাখবো ওয়াট, জুল পার সেকেন্ড, হর্স পাওয়ার। আমাদের বহুপদী নৈবিত্তিক এসেছে ক্ষমতার একক কোনটি? 1 জুল পার সেকেন্ড,
2 ওয়াট, 3 হর্স পাওয়ার। ক 1 2, খ 2 3, গ 1 3, ঘ 1 2 3। তখন উত্তর হবে 1 2 3। এরকম বহুপদী নৈর্ব্যক্তিক আমাদের এসেছে। ক্ষমতার একক কোনটি? তাহলে ক্ষমতার সূত্র জানলাম, ক্ষমতার একক জানলাম। এখন আমরা একটা জিনিস এখনই পড়াই ফেলি, পরে ভুলে যাব। তোমাদেরকে ধর আমরা কাজ পড়াইছিলাম, কাজ W=Fs, তখন কাজের একক আমরা জুল বলেছিলাম বা নিউটন মিটার বলেছিলাম। তখন আমরা বলেছিলাম যে কাজের আরেকটা একক আছে যেটা বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের যে বিদ্যুৎ বিলগুলো আসে ইউনিট এককে আসে, কিলোওয়াট ঘন্টা এককে আসে। যাদের বাসায় ইলেকট্রিসিটি বিলের কাগজ আছে, ইলেকট্রিসিটি বিলের কাগজ দেখবে লেখা আছে এইরকমটা আছে কিলোওয়াট ঘন্টা এইরকম, অথবা ছোট্ট করে বাংলা লেখা আছে কি ঘ, এটা কাজের একক। এই এককটা শুধু বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ব্যবহার করা হয় কি ঘ অথবা কিলোওয়াট ঘন্টা। তাই কাজের একক আমরা পড়াইছিলাম জুল, নিউটন মিটার পড়াইছিলাম। এখন নতুন একটা একক আছে কিলোওয়াট ঘন্টা। এটা কিভাবে আসছে? এইখান থেকে এসেছে। এই যে P=W/T, তাহলে W হবে PT, এই যে গুণ করলে W=PT। P তো ক্ষমতা, ক্ষমতার একক আছে ওয়াট আছে, কিলোওয়াট আছে। তো ক্ষমতার একক বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিলোওয়াট। আর টির একক তো সেকেন্ড, বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ব্যবহার করা হয় ঘন্টা। এই হচ্ছে কিলোওয়াট ঘন্টা কাজের একক। তা কাজের একক কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টাকে ইউনিট বলে। ইউনিট হচ্ছে বাণিজ্যিক নাম, কিলোওয়াট ঘন্টার আরেক নাম হচ্ছে ইউনিট। ইলেকট্রিসিটি বিল আসে এত ইউনিট, 1 ইউনিটের মূল্য 5 টাকা, তাহলে এত ইউনিটের মূল্য কত, এরকম ব্যাপারটা। তাহলে কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে ইউনিট। তা কাজের একক আমরা পাইলাম জুল, নিউটন মিটার, কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। এই জিনিসটা আমরা পড়িয়ে ফেললাম যে কিলোওয়াট ঘন্টা বা ইউনিট এটা একটা কাজের একক বা শক্তির একক। এটা শুধু বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, ক্ষমতার সূত্র আমরা পেয়েছি P=W/T, ক্ষমতার সূত্র। কাজের যতগুলো সূত্র আছে সবগুলো এখানে বসাইতে হবে। W=Fs, তাহলে Fs/T এটাও একটা ক্ষমতার সূত্র। তুমি যদি বসাও F=ma, তাহলে mas/T এটাও একটা ক্ষমতার সূত্র। তুমি যদি বসাও W=mgh, mgh/T এটাও ক্ষমতার সূত্র। তুমি যদি বসাও যে Fs cos θ W, Fs cos θ/T এটাও ক্ষমতার সূত্র। অর্থাৎ ক্ষমতার সূত্র নির্ভর করবে যতগুলো কাজের সূত্র আছে সবগুলো বসাবা, তাকে টি দিয়ে ভাগ দিলে ক্ষমতার সূত্র পাবা। যতগুলো কাজের সূত্র পড়েছো ঠিক ততগুলাই ক্ষমতার সূত্র। কাজের ডব্লিউর কাজের জায়গায় তুমি কাজের সূত্রগুলো বসাই দিবা আর টি দিয়ে ভাগ দিলে পাবা ক্ষমতার সূত্র। তাহলে কাজের সূত্র আর ক্ষমতার সূত্র আমরা জানলাম। ক্ষমতার একক জেনেছি ওয়াট অথবা হর্স পাওয়ার অথবা জুল পার সেকেন্ড, অথবা বলছে বড় ভাই আছে কিলোওয়াট, মেগাওয়াট, এগুলো তো আছে। ঠিক আছে, বেশি 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 আমাদের লাগবে হর্স পাওয়ারটা। 746 ওয়াট সমান 1 হর্স পাওয়ার, এটাই আমাদের সবচেয়ে বেশি লাগবে। তাহলে ক্ষমতা আমাদের হয়ে গেল। আরেকটা জিনিস তোমাদের বলা হয় না, কাজ, ক্ষমতা এগুলো সবই স্কেলার রাশি। ওই স্কেলার রাশি, ভেক্টর রাশি একটু প্রথম অধ্যায় ছিল। কাজ, ক্ষমতা এগুলো সবাই স্কেলার রাশি। এটা আমাদের নৈর্ব্যক্তিকে এসেছিল। তাই আমরা বলে দিলাম কাজ, ক্ষমতা, শক্তি এগুলো সবই স্কেলার রাশি। ভুলে আবার ভেক্টর রাশি বলা যাবে না। এরপরে আমরা যে জিনিসটা তোমাদের পড়তে হবে, অনেক সময় লেখা থাকে কোন বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 7 মেগাওয়াট, 7 মেগাওয়াট, বা কোনো ট্রান্সফরমার থাকে ট্রান্সফরমারের ক্ষমতা এত মেগাওয়াট, হ্যাঁ এরকম লেখা থাকে আর কি ক্ষমতা মেগাওয়াট। মেগা মানে কি 10⁶ ওয়াট। তা কোনো বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 7 মেগাওয়াট বলতে বোঝায় উক্ত কেন্দ্র থেকে সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি প্রতি সেকেন্ডে 7 মেগাওয়াট মানে 7 × 10⁶, 7 × 10⁶ জুল কাজ করে। এটা 1 সেকেন্ডে এই কাজটা করে, 1 সেকেন্ডে। তাহলে কোন বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 7 মেগাওয়াট বলতে বোঝায়
ওই বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দিয়ে প্রতি সেকেন্ডে এত জুল, 7 মেগা, মেগা মানে 10⁶, এত জুল কাজ করে বা কাজ সম্পাদন করে, এটাই বোঝায়। তাহলে আমাদের হয়ে গেল ক্ষমতা। কাজ ক্ষমতার মধ্যে পার্থক্য তোমরা ইচ্ছা করলে পড়তে পারো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কাজ ক্ষমতা বা শক্তি ক্ষমতার মধ্যে পার্থক্য, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এখন আমরা চলে যাব কর্মদক্ষতা। কর্মদক্ষতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্মদক্ষতা পড়ানোর পর খুব ছোট ছোট কিছু জিনিস আছে তোমাদের বইয়ে পড়তে হবে। বায়োমাস শক্তি, ভূতাপীয় শক্তি, বায়োথার্মাল এনার্জি, নবায়নযোগ্য শক্তি, শক্তির বিভিন্ন রূপ, এগুলো বইয়ে আলোচনা আছে। এগুলো রিডিং করলে পারবা, তবে রিডিং করতে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, তা না হলে নৈর্ভিত্তিক পারবা না। নৈর্ভিত্তিক পারতে হলে তোমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন করতে হবে। আমাদের কর্মদক্ষতা পড়ানোর পর আর বেশি কিছু পড়ানোর বিষয় নাই। কর্মদক্ষতা পড়ানোর পর আর ছোটখাটো কিছু জিনিস আছে। আমরা কর্মদক্ষতায় চলে যাই। কর্মদক্ষতা, ইফিসিয়েন্সি। সবার কর্মদক্ষতা সমান না। দেখা যায় এক বস্তা চাল মাথায় নিয়ে দৌড়ে গিয়ে 5 তলায় দিয়ে আসতেছেন। হায় হায়, আমি দেখি যে মাঝে মাঝে চাল নিয়ে আসি না বাজার থেকে, রিক্সায় করে 1 বস্তা চাল নিয়ে আসি, তখন বলে যে আমাকে মাথায় উঠাই দেন। তখন আমি চালের বস্তাটা উঠাই মাথায় উঠাই দেবো, সেটাই পারি না, কিন্তু সে মাথায় নিয়ে দৌড় দিয়ে উপরে উঠে দেয়। তার মানে কি, তার কর্মদক্ষতা অনেক বেশি। আমি সাভারে বাস স্ট্যান্ডে মাঝে মাঝে যাই, যদি যাই দেখি ট্রাকে বস্তা করে মাল উপরে উঠাচ্ছে, ট্রাকের মধ্যে একটা ইয়া দিয়েছে, কাঠের তক্তা দিয়েছে, তারপরে দোকান থেকে 1 বস্তা করে নিয়ে আসতেছে, কাঠের তক্তা দিয়ে দৌড়ে উঠতেছে, ট্রাকে গিয়ে রেখে চলে আসতেছে। তার মানে এদের কর্মদক্ষতা অনেক বেশি, অনেক অনেক বেশি। তা কর্মদক্ষতা মানে কি, তোমার ইফিসিয়েন্সি কত, তুমি কতখানি কাজ করতে পারো, সেগুলো হচ্ছে কর্মদক্ষতা। তোমার শরীরের শক্তি কত আর তুমি কাজ করতে পারো কত, এটা আর কি। সে খাদ্য শরীর মোটা বা চিকন হলে হবে না, সবার কর্মদক্ষতা সমান না। তো কর্মদক্ষতার সংজ্ঞাটা দুভাবে দেওয়া আছে বইয়ে। আমরা যে আমাদের শরীরে যে শক্তিটা সঞ্চিত থাকে, এই শক্তিটা আমরা পেয়েছি রাসায়নিক শক্তি থেকে, বা আমরা যে খাবারগুলা খাই সেই খাবারগুলোর মধ্যে শক্তি আছে, এটা বায়োমাস বলা হয়। সেই শক্তিটা আমরা বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে অ্যাবজর্ব করে রাখি। শক্তিটা আমরা পাই খাদ্য থেকে। এই শক্তিটা আমাদের শরীরে আছে। এই শরীরে যে শক্তিটা আছে এটাকে বলা হয় প্রদত্ত শক্তি। আমার শরীরে কতটা শক্তি দেওয়া আছে, বা একটা মোটরসাইকেলে 10 লিটার তেল দেওয়া হলো, এই 10 লিটার তেলের যে শক্তি সেটা হচ্ছে প্রদত্ত শক্তি। এই শক্তি ব্যবহার করে মোটরসাইকেলটা চলবে। মোটরসাইকেলটা যে চলতেছে, যে শক্তিটা চলার ফলে যে শক্তিটা পাওয়া গেলো, বা যে শক্তি ব্যবহার করে সে চললো, যতটুকু চললো সেটাকে বলা হয় লভ্য কার্যকর শক্তি। আর মোটরসাইকেলের মধ্যে যেটা দেওয়া হয়েছে সেটা বলা হয় প্রদত্ত শক্তি। প্রদত্ত শক্তি আর লভ্য কার্যকর শক্তি, বা যেটা পাইলাম, সেই দুটো শক্তি এক না। প্রদত্ত মানে যেটা দেওয়া হয়েছে, আর লভ্য কার্যকর শক্তি মানে যেটা পেয়েছি, যে শক্তিটা আমি পাইলাম, কাজ করে পাইলাম, সেটাকে বলা হয় প্রাপ্য শক্তি বা লভ্য কার্যকর শক্তি। এই লভ্য কার্যকর শক্তি আর প্রদত্ত শক্তি এক হয় না। আমার শরীরে যত পরিমাণ শক্তি আছে, পুরো শক্তিটা আমি কোনো কাজে লাগাবো না। পুরো শক্তিটা কোনো কাজে লাগাই তাহলে তো আমি পড়ে যাবো, আর উঠতে পারবো না। তা প্রত্যেকটা যন্ত্র করে কি, তার নিজের যন্ত্রটা ঠিক মতো সচল রাখার জন্য কিছু শক্তি ব্যয় হয়ে যায় যন্ত্রের পিছনে, আর বাকি শক্তি দিয়ে সে কাজ করে। তার মানে যে কাজটা করতেছে সেই কাজে যে শক্তিটা পাবা সেটাকে বলা হচ্ছে প্রাপ্য শক্তি বা লভ্য কার্যকর শক্তি। আর যে যন্ত্রের মধ্যে যে শক্তিটা দেওয়া হয়েছে সেটা বলা হচ্ছে প্রদত্ত শক্তি। প্রদত্ত শক্তি আর লভ্য কার্যকর শক্তি কখনো সমান সমান হবে না। 100% লভ্য কার্যকর শক্তি পাওয়া যায় না, কম পাওয়া যায়। যদি 100 লিটার তেল দেওয়া হয়, 1 লিটারে 20 কিলোমিটার যদি যায়, 100 লিটারে যাবে ধরো 2000 কিলোমিটার বা এরকম কিছু যাবে, কিন্তু আসলে তত যাবে না, তার আগেই তেল শেষ হয়ে যাবে। যদি মোটরসাইকেল লেখা থাকে 1 লিটার তেল দিলে এটা 20 কিলোমিটার যাবে, তুমি 1 লিটার তেল নিলা, ভাবলা যে আমি 20 কিলোমিটার যেতে পারবো না, 20 কিলোমিটার যেতে পারবো না, 18-19 কিলোমিটার যেতে তেল শেষ হয়ে যাবে। কারণটা কি? কারণ তুমি যে 20 কিলোমিটার যাওয়ার জন্য যে 1 লিটার তেল দিয়েছিলা, 1 লিটার তেলের কিছু শক্তি এই ইঞ্জিনটা চালাইতে, ইঞ্জিনকে সচল করতে, ইঞ্জিনকে ঠিক রাখতে কিছু শক্তি ব্যয় হয়ে যায়, তারপর ইঞ্জিনটা গতিশীল হয়।
এই কারণে যে শক্তিটা পাওয়া যায় সেটাকে বলা হয় প্রাপ্য শক্তি বা লব্য কার্য শক্তি, আর যেটা দেওয়া হয়েছে সেটা প্রদত্ত শক্তি। দুটো শক্তি কখনোই সমান হবে না, লব্য কার্য শক্তি হবে কম আর প্রদত্ত শক্তি হবে বেশি। তাহলে দুটো বিয়োগ করলে যে শক্তিটা আমরা খুঁজে পেলাম না সেটা বলে অপচয়কৃত শক্তি। ধরো একটা ইঞ্জিনিতে আমি 500 জুল শক্তি দিলাম, কাজ করে যে কাজটা পেলাম সেখানে পেলাম ধরো 400 জুল, 400 জুলের কাজ পেলাম আর শক্তি দিয়েছে 500 জুল, তো 100 জুল কোথায় গেল? এই 100 জুলকে বলা হয় অপচয়কৃত শক্তি। এই শক্তিটা হারিয়ে গেছে, এটা যন্ত্রের অভ্যন্তরীণ কাজে ব্যয় হয়ে গেছে, এটা বলে অপচয়কৃত শক্তি। তাহলে আমরা তিনটা টার্ম এখানে বুঝলাম, প্রদত্ত শক্তি, লব্য কার্যকর শক্তি, অপচয়কৃত শক্তি। এই তিনটা টার্ম আমরা শিখলাম, প্রদত্ত শক্তি, লব্য কার্যকর শক্তি, অপচয়কৃত শক্তি। এখন আমরা যাব ক্ষমতা দিয়ে বিষয়টা আলোচনা করে। একটা যন্ত্রে যে ক্ষমতা দেওয়া হয় সেটাকে বলে প্রদত্ত ক্ষমতা, যে যন্ত্রে যে ক্ষমতাটা দেওয়া হবে সেটাকে বলা হয়েছে প্রদত্ত ক্ষমতা। আর যন্ত্রগতে যে ক্ষমতাটা পাওয়া যাবে সেটা বলা হবে লব্য কার্যকর ক্ষমতা। লব্য কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতা দুটাই সমান হবে না, লব্য কার্যকর ক্ষমতা কম হবে, প্রদত্ত ক্ষমতা বেশি হবে। তাহলে লব্য কার্যকর ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা এই দুটো যে বিয়োগ করা হয়, প্রদত্ত ক্ষমতা বিয়োগ লব্য কার্যকর ক্ষমতা, তাহলে যে ক্ষমতাটা তুমি পাবা সেটা হচ্ছে অপচয়কৃত ক্ষমতা। এই ক্ষমতাটা খুঁজে পাওয়া যায় না, এটা যন্ত্রের নিজস্ব কাজ, অভ্যন্তরীণ কাজে ব্যয় হয়ে গেছে। তাহলে আমরা এখানে তিনটা টার্ম শিখলাম, একটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, একটা লব্য কার্যকর ক্ষমতা, একটা অপচয়কৃত ক্ষমতা। এই তিনটা টার্ম আমরা শিখলাম। আগে শিখছিলাম প্রদত্ত শক্তি, লব্য কার্য শক্তি, অপচয়কৃত শক্তি। শক্তি যে কাজও হতে পারে, প্রদত্ত কাজ, লব্য কার্যর কাজ, অপচয়কৃত কাজ, কাজ মানে শক্তি। আর তারপরে শিখলাম ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, লব্য কার্য ক্ষমতা, অপচয়কৃত ক্ষমতা। এই হচ্ছে তিনটা 6টা টার্ম আমরা বুঝলাম। এখন আমরা যাব কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইকুয়াল, কর্মদক্ষতাকে একটা গ্রিক অক্ষর ইটা দিয়ে প্রকাশ করা হয়েছে। এই চিহ্নটার নাম হচ্ছে ইটা। এটা কিছুটা এন এর মতো, তবে এন এর তো এই মাথাটা এইটুকু থাকে, কিন্তু এটা নিচের দিকে ঝুলে পড়েছে। ইটা এই যেরকম ঝুলে পড়েছে, এটা হচ্ছে ইটা, এটা একটা গ্রিক অক্ষর। তোমরা জানো আলফা, বিটা, থিটা গ্রিক অক্ষর, ইটাও একটা গ্রিক অক্ষর। ইটা দিয়ে কর্মদক্ষতাকে প্রকাশ করা হয়, এফিসিয়েন্সি। কর্মদক্ষতা ইকুয়াল লব্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইনটু 100। অর্থাৎ কর্মদক্ষতা সবসময় শতকরায় প্রকাশ করা হয়, কর্মদক্ষতা সবসময় শতকরায় প্রকাশ করা থাকে। তাহলে কর্মদক্ষতা ইকুয়াল লব্য কার্য ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইনটু 100, এটা একটা কর্মদক্ষতা সূত্র। আবার কর্মদক্ষতা সূত্র এটাও হতে পারে লব্য কার্যকর শক্তি, কার্যকর শক্তি, শক্তি বা কাজ, প্রদত্ত শক্তি বা কাজ ইনটু 100। দুটা সূত্র আছে, যদি আমাদের প্রশ্নের মধ্যে ক্ষমতা দেওয়া থাকে তাহলে ক্ষমতার সূত্র ইউজ করব, আবার যদি শক্তি দেওয়া থাকে শক্তির সূত্র ইউজ করব। তাহলে তাহলে এখন কর্মদক্ষতা যদি সংজ্ঞা যায় তখন বলতে হবে লব্য কার্য ক্ষমতা প্রদত্ত ক্ষমতার অনুপাতকে শতকরায় প্রকাশ করলে তাকেই বলা হয় কর্মদক্ষতা, অথবা লব্য কার্যকর শক্তি আর প্রদত্ত শক্তির অনুপাতকে শতকরায় প্রকাশ করলে তাকেই বলা হয় কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। তার কর্মদক্ষতা দুটা সূত্র, এটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয়, ইটা ইকুয়াল পি প্রাইম বাই পি ইনটু 100। পি প্রাইমটা হচ্ছে লব্য কার্যের ক্ষমতা, পিটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। এই সূত্রটাকে এইভাবে লেখা হয়, ইটা ইকুয়াল ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ ইনটু 100। তাহলে আমাদের এখানে দুটো সূত্র পেলাম, ইটা ইকুয়াল পি প্রাইম বাই পি ইনটু 100 অথবা ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ ইনটু 100। এই দুটো সূত্র তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে ইটা ইকুয়াল পি প্রাইম বাই পি ইনটু 100, ইটা ইকুয়াল ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ ইনটু 100। এই হচ্ছে আমাদের দুটো সূত্র কর্মদক্ষতার। কর্মদক্ষতার ব্যাপারে অনেক সময় আমাদের এবারে এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসেছিল কর্মদক্ষতা থেকে, বড় ধরনের একটা সৃজনশীল, প্রায় পুরোটাই কর্মদক্ষতা, 10 মার্কের মধ্যে মানে 8 মার্কের কর্মদক্ষতা ছিল, 8 মার্ক, আর 1-2 মার্ক সম্ভবত অন্য অধ্যায় থেকে অ্যাড হয়েছে।
গ ঘ ম্যাক্সিমাম স্টুডেন্টটা ভুল করে আসছে এই কারণে ও কাজ আর ক্ষমতা দুটাই দিয়েছিল, এটাও দিয়েছিল এটা দুই সূত্রের প্রয়োগ দিয়েছিল। 2020 সালে আমরা যখন বোর্ড সলিউশন করবো তখন তোমরা বুঝতে পারবা। এই পিটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, এটা হচ্ছে প্রদত্ত শক্তি ডব্লিউ, এটা হচ্ছে লব্ধ কার্যের ক্ষমতা, এটা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, কোনটা লব্ধ কার্যের ক্ষমতা, কোনটা প্রদত্ত ক্ষমতা, কোনটা প্রদত্ত শক্তি, কোনটা লব্ধ কার্যের শক্তি, এটা বুঝতে হবে। ওখানে দুটা কর্মদক্ষতা ছিল, তারপরে বলা হয়েছিল যে প্রদত্ত শক্তির পার্থক্য কত, এরকম কিছু ব্যাপার একটা ছিল। তাই আমরা যখন বোর্ড সলিউশন করবো তখন জিনিসটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা কর্মদক্ষতা বুঝাই ফেললাম, ব্যাপারটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। আর ছোটখাটো কিছু বিষয় আছে যেগুলো আমাদের নেক্সট দিন পড়াবো, এবং নেক্সট দিন আমরা অঙ্ক করাবো। তোমাদের ক্যালকুলেটর খাতা কলম নিয়ে থাকতে হবে, আর সূত্রগুলো সবাইকে মুখস্থ করে আসতে হবে। আমরা যতগুলো সূত্র পড়াইছি, কাজের সূত্র, ক্ষমতার সূত্র, বিভব শক্তি সূত্র, গতি শক্তি সূত্র, কর্মদক্ষতা সূত্র, শক্তির নিত্যতার সূত্র, ওই যে যতগুলো আমরা সূত্র পড়াইলাম সব সূত্রগুলা পড়বা। তার পাশাপাশি আরেকটা সূত্র আমরা কালকে আলোচনা করবো, আজকে আমরা একটু বলে দিয়েছি ইঙ্গিত, E=mc²। এই সূত্রটা তোমার ফিজিক্স বইয়ে কোথাও না কোথাও পাবা। E=mc², এটা হচ্ছে